চলো গল্পের আমরা পরবর্তী লেভেলে চলে যাই। থিওরিজ অফ স্পেশাল ক্রিয়েশন, সেটাকে নিয়ে বেশি বলবো না, এর আগে তোমাদের বলেছি যারা আধ্যাত্মবাদে বিলিভ করে, যারা ভগবানে বিলিভ করে, তারা বলেছেন পৃথিবী বেশি দিনের পুরনো নয়, পৃথিবী খুব অল্প দিনের পুরনো, অল্প দিন আগে পৃথিবী এসছে। আমরা এরকম আধ্যাত্মবাদে অনেক গল্প শুনতে পাই। আমাদের নাভির থেকে এনার্জি শরীরের উপর দিকে চলে যায়, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই শব্দগুলো জানো, এয়ার, ওয়াটার, আর্থ, এই সমস্ত পার্টগুলোকে বলা হয়। তারা যারা বিলিভ করেন তারা বলেন আর্থ ইজ অ্যাবাউট অনলি 400 years old, ভেরি লেস পিরিয়ড দেন দ্য অ্যাকচুয়াল। এটা কি স্পেশাল, এটাকে বলে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, বিশেষ তৈরি। তারা মাত্র 4000 বছর আগে, তার থেকে বেশি। কিন্তু আজকে যদি আমরা অনেক ইনফরমেশন পাই, তাহলে আমাদের শুধু হিন্দু ধর্ম, শুধু যে আমাদের ইন্ডাস হিন্দু ধর্ম, তারই বয়স 5000-এর বেশি। এটা কি করে পসিবল আছে? আমরা অনেক রকম ইতিহাস বা হিস্ট্রি থেকে জানতে পারি। তাহলে 4000 বছর আগের ক্রিয়েশন, স্পেশাল ক্রিয়েশন, এইটাকে একেবারেই আমরা মানব না, এটাই ভেবে নিতে পারি। দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড ইন ইটস প্রেজেন্ট ফর্ম, যা এখন আছে ঠিক এই অবস্থাতে ইউনিভার্স তৈরি হয়েছে, আলাদা করে একদম ফট করে তৈরি হয়ে গেছে। আর সূর্য, তারা, পৃথিবী, যা যা আছে আমাদের, আর একদম এখন যে ফর্মে, প্রথম থেকেই সে ফর্মে ছিল, ধীরে ধীরে কোনো ইভলভ হয়নি। থিওরিটা কেমন লাগে তোমাদের? ভালো লাগছে কি শুনে? লজিক্যাল লাগছে? তোমরা ভাবতে পারো, আমি কনক্লুশন দেবার কিছু নেই, আমি বলছি আমার মতো, আমার বিলিভ হয় না, তোমাদের বিলিভ হতেও পারে। তোমরা কিছু চ্যালেঞ্জ করতে পারো, চ্যালেঞ্জ করলেই তো ভালো, থিওরি আরো বাড়বে। লাইফ উইথ ইটস ডাইভার্সিটি ওয়াজ অলসো ক্রিয়েটেড in its present form by divine power, divine, পুরো গড, আল্লাহ, খ্রিস্ট, ভগবান, এই ডিভাইন পাওয়ার তৈরি করে দিয়েছে আমাদের আর্থকে। ঠিক আছে? অথচ এই বিলিভটা দেখে তোমরা এখন ভাবছো আমার কথা শুনে, স্যার এটা তো ঠিক, এটা তো হয় না স্যার, মিথ্যে কথা, ভুল কথা। কিন্তু তুমি যাও প্র্যাকটিক্যাল ফিল্ডে যাও, তুমি জিজ্ঞেস করো একের পর এক মানুষকে, যারা বায়োলজি পড়েনি, যারা হিস্ট্রি পড়েছে, যারা বাংলা নিয়ে খালি পড়েছে, তাদের কাছে এই থিওরিগুলি নিয়ে যাও, তিনি বলবেন কি করে পৃথিবী হলো? ওই এসছে কোনো না কোনো ভাবে, ভগবান তৈরি করেছে। আমরা যখন কোনো আনসার দিতে পারবে না, যে যার শক্তির দেবতা তাদের কথা বলে দেবেন, বাস ল্যাঠার চুকে গেল, কেউ তথ্য জানবে না। কতজন জানে বলো তো? বাট তোমার আমার রেসপন্সিবিলিটি আছে, আমরা লজিক দিয়ে চেষ্টা করব। সায়েন্স believes on logic. So this theory was falsified by Charles Darwin. এই সেই ডারউইনের তত্ত্ব এলো, কিন্তু চার্লস ডারউইন প্রথমেই এই তত্ত্বটাকে নিয়েছেন, বলেছেন এইসব কোনো ভগবানের ক্রিয়েশন বা কোনো কিছু, এগুলো বিলিভেবল নয়। এবং যখন তিনি এই তত্ত্ব বা ইনফরমেশন আনলেন, আমি তোমাদের আগেই বলেছি, চার্লস ডারউইন যখন তিনি কাজ করছিলেন, তখন গ্রেগার জোহান মেন্ডেলও কাজ করছিলেন। এবং গ্রেগার জোহান মেন্ডেলের অ্যাক্টিভিটি বা এত বড় কাজ, তখন কিন্তু চার্লস ডারউইনের এই যে পুরো কন্ট্রোভার্সিয়াল ইস্যুর কাছে পুরো হার মেনে, গোটা পৃথিবীতে যখন চার্লস ডারউইন এই সমস্ত তথ্যগুলো ফলস বলছেন, মিথ্যে বলছেন, তখন গিয়ে অর্থোডক্স লোকেরা পৃথিবী জুড়ে এগুলোকে বিলিভ করেন যারা, তারা প্রথমেই তাকে, ডারউইনকে নিয়ে তো একেবারে পুরো সমালোচনা। তারও আগে যদি বলতেন ডারউইন, তাকে ধরতেন, একদম মেরেই দিতেন লোকেরা। তো ভাগ্য ভালো, ডারউইন অনেকদিন বেঁচেও ছিলেন। তিনি কতগুলো একটা ছোটখাটো টাইফয়েড জাতীয় রোগে ওনার মৃত্যু হয়, এগুলো আমরা জানি। কিন্তু সেই চার্লস ডারউইন এগুলো যখন দিয়েছেন, লোকের কাছে বিলিভ করানোর জন্য বলেছেন, লোক পৃথিবী জুড়ে সমালোচনা, তার শরীরকে বাঁদরের সঙ্গে তুলনা করে দেওয়া হয়েছে, কার্টুন করে দেওয়া হয়েছে। এর আগে তোমাদের দেখিয়েছি, বাঁদর, কার্টুন, এগুলো সব আসছে কাদের দ্বারা আসছে? এদের আসছে ওই চার্লস ডারউইন। উনি দেখাচ্ছেন যে বাঁদরের মতো, তাকে এগুলো যারা ট্রোল করছে, তখনকার দিনে ট্রোল হতো বইতে বইতে, ম্যাগাজিনে, ইউএসএতে, ইংল্যান্ডে, জার্মানিতে, ফ্রান্সে, তাকে ট্রোলড করা হচ্ছে। তাহলে এগুলো কি বলতে চাইছে? যে মানুষ তৈরির জন্য ভগবান দায়ী নয়, উনি বলছেন। এটা কি কথা হতে পারে? বানর থেকে মানুষ এসছে, এটা হতে পারে? বানরের মতো এইভাবে কিন্তু চলেছে। তাই চার্লস ডারউইন সবার আগে, প্রথমেই তিনি
স্পেশাল ক্রিয়েশন থিওরিকে ফলস করছেন। তারপরে ধীরে 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 অন্যান্য তথ্যগুলো এসছে। চার্লস ডারউইন কিন্তু অনেক দিন আগে, আজকে যে মিলার উডের এক্সপেরিমেন্ট বললাম বা হ্যালডেন ওপারেনের থিওরি, এগুলো কিন্তু চার্লস ডারউইনেরও পরে। তাহলে চার্লস ডারউইনকে আমরা পায়োনিয়ার এই কারণেই বলবো যে তিনি ওই যে স্পেশাল ক্রিয়েশন বা গড থিওরি প্রথমে উনি একদম পুরো গুলি মেরে দিলেন, বললেন না 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 না, পৃথিবীতে এভলিউশনকে আমি স্টাডি করেছি, আমি গ্যালাপাগোস আইল্যান্ডে গিয়েছি, সেগুলো তোমাদের ওয়ান বাই ওয়ান আসবো। চার্লস ডারউইন নিয়ে আমরা একটুখানি এখন তার লাইফ হিস্ট্রি নিয়ে একটু জেনে নেব, কারণ এগুলো ইনফরমেশন আসে। ডারউইনস ভয়েস, দিস ওয়াজ হিজ অরিজিনাল পিকচার। চার্লস ডারউইন আমাদের ইতিহাসে বিরাট নাম, যারা বায়োলজি পড়ি তাদের কথায় তোমরা মাথায় রাখবে। আমরা যেমন লিওনার্দো দা ভিঞ্চির নাম জানি, তার অনেক বায়োলজিক্যাল ফিল্ডে কাজ ছিল, সেরকম চার্লস ডারউইন আজকেও তার লেখা একটি বই অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন আজও হট কেকের মতো বিক্রি হয়, আজও পেলে লোকেরা সেটা নিয়ে পড়েন। উনি খুব সুন্দর ল্যাঙ্গুয়েজে লিখেছেন, ঠিক বুক একটা, সেখান থেকে পস্টুলেট আছে। অর্থাৎ এই বইটা দেখে আমাদের মধ্যে মানে ভাবাই যেতে পারে ওয়ার্ল্ডকে থিঙ্কিং পুরো চেঞ্জ করে দিয়েছিলেন একজন বায়োলজির চিন্তা ভাবনা। বা তার জন্য তার অনেক মেহনত ছিল, তার একটু অর্থ করি ছিল, পয়সাও ছিল, কিন্তু থিঙ্কিং, পয়সা থাকলেই শুধু থিঙ্কিং হয় না। বাট তিনি থিঙ্ক করলেন, তিনি ভয়েজে বেরিয়ে পড়লেন। ডারউইনস ভয়েজ, অনেকগুলো ইনফরমেশন দেব। ডারউইনস সি ভয়েজ রাউন্ড দ্য ওয়ার্ল্ড কনক্লুডেড, তিনি পুরো ওয়ার্ল্ড জুড়ে ঘুরে বেড়ান। দেখো তোমাদের সামনে একটা ম্যাপ রাখা আছে, এটা সাউথ আমেরিকা, উপরের দিকে কি নর্থ আমেরিকা। তোমরা এগুলোকে চেনো যারা ভূগোল পড়েছো এর আগে জুনিয়র ক্লাসে। এটা আটলান্টিক ওশান, এদিকে আছে প্যাসিফিক ওশান। আটলান্টিক ওশানে গোটা পার্টটাই, আটলান্টিক প্যাসিফিকের মাঝখানে এখানে আছে। এখানে কি আছে, এই যে ছোট্ট একটি অ্যারো দিয়ে দেখানো পয়েন্ট, তার নাম গ্যালাপাগোস আইল্যান্ড। দিস পয়েন্ট গ্যালাপাগোস আইল্যান্ড, এই যে ছোট্ট পার্টটি দেখে রাখো, লেখাটা গ্যালাপাগোস এখানে, বাট দ্য পয়েন্ট ইজ, আমি একটু গ্রিন দিয়ে দেখাই, দিস পয়েন্ট ইজ গ্যালাপাগোস। কোন জায়গাটায় এক্স্যাক্টলি, জায়গাটা বুঝে নাও, এই জায়গাটায়। কেন? এই যে দুটো পানামা চ্যানেল ট্যানেল আছে এখানে নর্থ আমেরিকার এই দিকটায়, উনি এই অঞ্চলটার কিছু দ্বীপপুঞ্জ ছিল, আইলেটস ছিল, আইল্যান্ডস, দেখতে অনেকটা এরকম ছোট ছোট, জল ছিল। এসব জায়গায় মানুষের খুব একটা বেশি বাস নেই, অল্প আছে, কিছু মানুষ থাকে, তখনও থাকতেন। এসব জায়গায় উনি একটা জাহাজ ছিল ওনার, এইটা হচ্ছে সেই জাহাজের একটা ড্রয়িং। তোমরা জাহাজটাকে দেখে নিতে পারো এখানে আমার ছবির সাহায্যে, এই ছবি কালেক্ট করে রাখা তো, যেটা নেটেও পাওয়া যায়, তোমাদের সামনে তুলে ধরেছি। এই যে জাহাজটা, এটার নাম ছিল HMS বিগল, নামটা মনে রাখবে। আমি তোমাদের দেখাই জাহাজটাকে, HMS বিগল, দেখতে পাচ্ছ? HMS বিগল, অরিজিনাল পিকচার। গ্যালাপাগোস আইল্যান্ডে এই জাহাজটাতে করে চার্লস ডারউইন তার ভয়েজ করেছিলেন। অনেক দিন গ্যালাপাগোস আইল্যান্ডে থেকে আমাদের যে টোটাল ধারণা, টোটাল লাইফ অন আর্থের ধারণা, সমস্তটাকে উনি বদলে দিয়েছেন। এবং আমরা আজকে তার জন্য তার কাছে থ্যাঙ্কফুল। কিরকম বলবো? লাইফ ফর্মস এক্সিস্টেড মিলিয়ন ইয়ার্স এগো, ডারউইন ভয়েস থেকে এটা উনি সেটাও বলে দেন। লিভিং অর্গানিজম শেয়ার্ড সিমিলারিটিস, নিজেদের মধ্যে একটা সিমিলারিটি আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা লিখে নিতে পারো। লিভিং অর্গানিজম সিমিলারিটি দেয়, ভাবতে পারো? এগুলো প্রুভ করব। মাছ আর আমি মানুষ সিমিলার, ধুর, এটা কেউ বলবে? বানর আর মানুষ, কেউ তো বলবে। এখন আমরা বলি এক, কিন্তু তখনকার দিনের লোকেরা ওইটাই মানতে চায়নি। মানুষ আর বাঁদর কি করে হয়? কিন্তু আজকে আমরা বলবো মানুষ বাদর তো এক নয়, শুধু মানুষ বাদর তো অনেক কিছুই এক। এটা পিঁপড়ের সঙ্গে হিউম্যানের কানেকশন আছে, ভাবতে পারো? এটাই তো লিভিং অর্গানিজম হ্যাভ সিমিলারিটিস। কারোর মধ্যে সিমিলারিটি বেশি, কারোর মধ্যে ডিসিমিলারিটি বেশি। এটার উপরে ভিত্তি করে তো ক্লাসিফিকেশন সিস্টেমটার জন্ম আছে, অন দ্য বেসিস অফ সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। নিউ লাইফ ফর্মস ইভলভড অ্যান্ড সাম লাইফ ফর্মস বিকাম এক্সটিংক্ট অ্যাজ ওয়েল। কিছু লাইফ ফর্ম জন্ম নেয়, কিছু লাইফ ফর্ম আবার এক্সটিংক্ট হয়ে যায়। কারণ এটা উনি কিন্তু ভয়েজে,
এটাকে অনেকটা তোমরা ফর্মুলার সঙ্গে তুলনা করতে পারো, একদম ফর্মুলার ব্যাপারে 1 2 3 পয়েন্টস একদম। লাইফ ফর্ম এক্সিস্ট মিলিয়ন ইয়ার্স এগো, তিনি ওই 4000 বছরের স্পেশাল ক্রিয়েশন ক্রসড, নাম্বার 1। নাম্বার 2, লিভিং অর্গানিজম শেয়ার সিমিলারিটিস, যারা লিভিং অর্গানিজম কোনো না কোনো দিকে তারা সিমিলার। পিঁপড়ের সঙ্গে আমার সিমিলারিটি, পিঁপড়ে চলে আমিও চলি, সিমিলার। লিভিং অর্গানিজমের সঙ্গে গাছ প্ল্যান্টের সঙ্গে আমার রিলেশনশিপ কি আছে? আমাদের ফ্লুইড মিডিয়াম লাগে, আমারও লাগে, তোমার গাছেরও লাগে। আমি জল খাই, গাছও জল খায় অন্যভাবে, সিমিলারিটিস আছে কিছু একটা ব্যাপারে, অনেক কিছু। চলো আলোচনায় এই কথাটা বুঝতে পারে, লিভিং এর সঙ্গে সিমিলারিটি আছে, নন লিভিং এর সঙ্গে সিমিলারিটি কম। আমি যদি বলি নন লিভিং এর সঙ্গে, তাও কিছু সিমিলারিটি বের করতে পারবো, বিকজ নন লিভিং এ কার্বন আছে, আমার বডিতেও কার্বন আছে, আমরা সিমিলারিটিস বলতে পারি। আর নিউ লাইফ ফর্মস ইভলভড, নতুন লাইফ ফর্ম ইভলভড হয়েছে। এই যে ইভলভড, এই যে ইভলভড, এই কথাটা মনে রাখবে, ইভলিউশন, নিউ লাইফ ফর্ম ইভলভড, এই থেকেই সেই ইভলিউশন উনি বলেছেন, শব্দটাও এর মধ্যে জোর দেওয়া আছে, ইভলভড অ্যান্ড সাম লাইফ ফর্মস বিকাম এক্সটিংক্ট অ্যাজ ওয়েল। গ্যালাপাগোস আইল্যান্ডের এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, এগুলো নেট থেকে দেওয়া, তোমরা এগুলোকে নিয়ে বেশি বলা হচ্ছে না, প্রচুর পাওয়া যাবে, ছবি দিয়ে দিয়েছি। এই সেই গ্যালাপাগোস আইল্যান্ড, অনেক আইল্যান্ড, সেখানে গিয়ে ডারউইন অনেক দিন থেকে তিনি কার উপরে পরীক্ষা করেছিলেন, কিভাবে করেছিলেন, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। এই দেখো চার্লস ডারউইনের তথাকথিত যে বুক, যে বুকটা খুব ইন্টারেস্টিং বুক, তোমাদের সামনে আমি একটু আগে ছবিটা দেখিয়ে নিয়ে আমাদের লেখাগুলো পড়ব। হি ওয়াজ ডারউইন, তোমরা জানো, ভালো করে ক্লোজ আপে দেখে নাও। দিস ওয়াজ হিজ বুক, এই যে অরিজিনাল বইয়ের ছবি, তোমরা অরিজিনাল বইয়ের ছবি দেখতে পাচ্ছ। দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটা এখনো পাওয়া যায়, বাই চার্লস ডারউইন, এমএ, উনি এমএ বলতেন, মাস্টার অফ আর্টস, এমএসসি বলতেন না, এলএলডি, এফআরএস, লন্ডন থেকে, দেখো নিচে লন্ডন লেখা আছে, বইটা বেরোছে, জন মুরি, এদের পাবলিকেশন 1882 প্রকাশ করেছিলেন। দিজ আর দ্য বুকস, এটা বেশি বড় ছবিতে একটু হেজি হয়ে গেছে। এবার ওনার কথা বলার আগে আমার কিছু ইনফরমেশন তোমাদের সামনে শেয়ার করব। চার্লস ডারউইনের কথা বলবো, তার আগে একজনের কথা আমরা একটু মনে করিয়ে দিতে চাই, যাতে করে তার সঙ্গে, এটা জুনিয়র ক্লাসেসে তোমরা পড়ো, তাকে নিয়ে বেশি কথা বলবো না, তবু অল্প একটু বলি। তার নাম জে ব্যাপটিস্টে ল্যামার্ক। যে এই যে ডারউইন তিনি যা তথ্য দিয়েছিলেন, ইনফরমেশন দিয়েছিলেন, এই ইনফরমেশনের আগেও কিন্তু জে ব্যাপটিস্টে ল্যামার্ক তিনি একটা বুক লিখেছিলেন। সেই বুকটার নাম তোমরা এর আগে জুনিয়র ক্লাসেসে পড়েছো, এখনো তোমরা পড়তে পারো, ফিলোজফি জুলজিক, ফিলোজফি জুলজিক। অনেকে এটা ফিলোজফিক জুলজি বলে, তা নয়, একদম অরিজিনাল ছবি তোমাদের সামনে তুলেছে, ফিলোজফি, ফিলোসফি জুলজিক, জুলজি, তিনি জুলজি নিয়ে পড়েছিলেন। জে ব্যাপটিস্টে ল্যামার্ক, তার এই যে বই, তিনিও ইভলিউশন নিয়ে কিছু স্টাডি করেছিলেন, বাট there was some একটু লিটল বিট অফ আলাদা, বিকজ হি ওয়াজ অলসো ওয়ার্কড অন জিরাফস নেক। শুধু এইটুক কথা বলবো, উনি বলেছিলেন, বাংলায় বলে অর্জিত গুণের বংশানুসরণ, বা অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স ইনহেরিটেন্স, বংশানুসরণ। যে ক্যারেক্টারগুলো উনি, ওর ছোট্ট করে একটু বলে দিই, ডারউইনের সঙ্গে ওনার একটু বেসিক ডিফারেন্স ছিল। ডারউইন অলসো গেভ এক্সাম্পল অফ জিরাফ নেক and Lamarck also provided some example of giraffe's neck. আমি দুটোর মধ্যে একটু পার্থক্য বলে দিচ্ছি, কারণ এটা সেরকম ভাবে তোমাদের নেই, কিন্তু জুনিয়র ক্লাসেসে আছে, একটু জেনে নেওয়া দরকার। দুজনেই জিরাফ নিয়ে বলেছেন। হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন ল্যামার্কস জিরাফ অ্যান্ড ডারউইনস জিরাফ, এই জায়গাটা একটু বলে দিই, তোমরা রাখবে। খুব ইম্পর্টেন্ট দুটো বইয়ের নাম বলার পরে ল্যামার্কের একটা ইনফরমেশন রাখি, বুঝতে সুবিধা হবে। ল্যামার্ক বলেছিলেন যে কোনো অর্গানিজমের মধ্যে তাদের ইন্টারনাল কিছু পাওয়ার থাকে, ইন্টারনাল উইশ থাকে, ইন্টারনাল ডিজায়ার থাকে। এই ইন্টারনাল ডিজায়ারগুলো ক্রমাগত তাদের নেচারের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে, মানাতে গিয়ে, খাপ খাওয়াতে গিয়ে, মানাতে গিয়ে তারা সেই চেঞ্জগুলোকে তারা ক্রমাগত নিজেরাই উন্নত করে।
অর্থাৎ অ্যাকোয়ার্ড যে ক্যারেক্টার সেটা আবার পরবর্তী বংশধারায় বা পরবর্তী জেনারেশনে চলে যায়। তাই উনি বলেছিলেন আজকের যে জিরাফ হয় সেটা স্মলার সাইজে ছিল, ওদের ঘাড়ের মধ্যে ওদের যে ফুড হ্যাবিটটা বদলে যাওয়াতে তারা উপরের পাতা খাওয়ার একটা টেন্ডেন্সি আসে, ফলে তাদের যে রিপ নেকের উপরে সেটার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপগুলো নেক্সট জেনারেশনে যায়, নেক্সট জেনারেশনে যায়, নেক্সট জেনারেশনে গিয়ে গিয়ে আজকের মডার্ন জিরাফ আমরা পেয়েছি। এটা ল্যামার্ক বলেছিলেন। ল্যামার্ক কিন্তু ন্যাচারাল যে শক্তি তার উপরে উনি খুব একটা বেশি জোর দেননি, ইন্টারনাল ইন্ডিভিজুয়ালের পাওয়ারের উপরে উনি জোর দিয়েছিলেন। যেহেতু বাংলায় অর্জিত গুণের বংশানুসরণ বা ইংরেজিতে অ্যাকোয়ার্ড ক্যারেক্টার ইনহেরিটেন্স এই পার্টগুলো উনি বলেছিলেন জে.বি. ল্যামার্ক, সেটাকে কিন্তু আজকের দিনে সায়েন্টিস্টরা অনেক রকম উদাহরণ দিয়ে সেটাকে ওরা দেখেন না। ওরা বলেন যে একটা অন্ধকার ঘরের মধ্যে যদি ড্রসোফিলাকে প্রায় ড্রসোফিলাকে অনেক দিন অল্প সময়ের মধ্যে অনেক জেনারেশন করা যায়, তাকে যদি অনেক দিন ধরে প্রায় হান্ড্রেডস অফ জেনারেশন করার পরেও নেক্সট তাদের অ্যাকোয়ার কি করে নিল, তারা ডার্কনেস অ্যাকোয়ার করলো। তাদের তাহলে 100 জেনারেশনের পরে তাহলে সেই ড্রসোফিলাটার মধ্যে ব্লাইন্ডনেস আসতে পারে, কিন্তু তা অ্যাকচুয়ালি আসে না। তাহলে ল্যামার্কের থিওরি ওয়াজ নট অ্যাকসেপ্টেবল। শুধু ল্যামার্কের একটা থিওরিকে আমরা ভালো বলতে পারি, তিনি বলেছিলেন বাংলায় বলে ব্যবহার অব্যবহার তত্ত্ব বা থিওরি, ইউজ অ্যান্ড ইউসেজ অফ অর্গানিজম। বেশি করে অর্গানিজমের কোনো একটা ইউজ অফ দ্য অর্গানস, কোনো অর্গানের বেশি ইউজ হলে সেটা ডেভেলপ করে। দেখো মাসেল যদি আমরা কেউ ডাম্বেল তোলে তাহলে ডাম্বেলে মাসেলটা বাড়ে। এটা কোনো অর্গানিজমের ক্ষেত্রে ল্যামার্কের এই থিওরিটার কিন্তু কিছুটা সত্যি বলে মেনে নেওয়া যায়, কিন্তু অর্জিত গুণ সেটা বংশ পরম্পরায় যাবে এটা মানা যায়নি। লটস অফ এক্সপেরিমেন্ট দিয়ে এটা আমরা বলতে পারি। কেন মানা যায় না? এইভাবে আমরা এক্সপেরিমেন্টগুলোকে একে একে দেখতে পারি। কেন মানা যায় না? ল্যামার্কের যে তত্ত্ব বা থিওরিজ সেগুলোকে আমরা এখনো সেরকমভাবে মানি না। তার কারণ ইঁদুরের একটা এক্সপেরিমেন্ট ছিল, র্যাট, যে র্যাটের একটা জেনারেশনকে লেজ কেটে দেওয়া হয়েছে, তারপরে আবার লেজ কাটা হয়েছে, কেটে নিয়ে তারপরে আবার তাকে মেটিং করিয়ে নতুন র্যাট তৈরি করা হয়েছে। কিন্তু নতুন র্যাট তাদের তো কি হতো, এই গুণটাকে অর্জন করানো হয়েছে বা তাদের মধ্যে অ্যাকোয়ার করা হয়েছে, অ্যাকোয়ার্ড ক্যারেক্টারগুলোকে ইনহেরিটেট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু দেখা গেছে আফটার 43-60 জেনারেশন পরেও যে র্যাটগুলো তারা ওই টেল নিয়েই জন্মাচ্ছে। কাজে এই সমস্তর জন্য ইভলিউশনের উপরে স্টাডি করেছিলেন। সেই স্টাডিটায় আমরা তখন অ্যাকসেপ্ট করা হয়েছিল কিছু কিছু স্টাডি, কিন্তু ইন ফিউচারে ডারউইনের সেই যে এক্সপেরিমেন্টগুলো, আজও অনেক ডারউইনের থিওরি আছে যেগুলোকে বিরাট বিরাট বড় বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছেন ভাঙবার। সেই এতদিন আগে 1882-তে আসা থিওরিগুলো, কিন্তু ডারউইনের মোস্ট অফ দ্য থিওরিজ কিন্তু অ্যাকসেপ্টেবল আজও। কিন্তু কিছু থিওরির তো সমালোচনা আবার তাদের কন্ট্রোভার্সি আছে, বাট মোস্ট অফ দ্য কন্ট্রোভার্সিজ আর নেই, কারণ তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। তাই ডারউইনের এক্সপেরিমেন্ট আমরা দেখব। তার আগে যে আমাদের ইনফরমেশনগুলো একটু নিয়ে নিই চলো। অল লাইফ ফর্মস শেয়ার্ড আ কমন অ্যানসেস্টার, সেটা তোমাদের বলেছিলাম। ডারউইনস থিওরি অফ এভলিউশন, আগেরটা ছিল ডারউইন ভয়েজ, আর এখন ডারউইন থিওরি অফ এভলিউশন। এটা তো অল লাইফ ফর্মস শেয়ার কমন অ্যানসেস্টার। উনি প্রত্যেকটা, এটাকে বলা হয় ডিসেন্ট উইথ মডিফিকেশন, অর্থাৎ ডিসেন্ট উইথ মডিফিকেশন। ডিসেন্ট বলে সেখান থেকে বেরিয়ে এসছে, উইথ মডিফিকেশন, এইভাবে করে এভলিউশন হয়েছে। কি সুন্দর ল্যাঙ্গুয়েজ, ডিসেন্ট উইথ মডিফিকেশন, শেয়ার্ড কমন অ্যানসেস্টার। এছাড়া লিভিং অর্গানিজমস হু বেটার ফিটস ইন এনভায়রনমেন্ট উইল সার্ভাইভ ওভার আদার্স, নেচার সাপোর্টস দিস ফিটেস্ট, অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এটাও তার একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। কারণ ডারউইনের থিওরি যখন লিখবে তখন কিন্তু 5 বা 6টা বা 7টা পয়েন্টে তোমাকে লিখতে হবে, কারণ অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশনে অনেক ইনফরমেশন দেওয়া আছে। সেগুলোকে কনসলিডেট করে আমরা 5 থেকে 6টা মেন
পস্টুলেটসে ডারউইনের নিয়ে আসে, এগুলো বইতে পরপর লেখা থাকে, তোমাদের মেন কথাটা বলে দেব। কমন অ্যানসেস্টার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আমরা নেচারের সাপোর্ট বলেছিলেন, উনি বলেছিলেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই পার্টটা উনি বলেছিলেন। এরপরে তোমাদের একদম কনসলিডেট হতে ডারউইনের পুরো ন্যাচারাল সিলেকশনটা নিয়ে বলে দেব। উনি তারপরের পয়েন্টে বলেছিলেন, এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট লাইন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ডেসক্রাইব দ্য মেকানিজম অফ ন্যাচারাল সিলেকশন। ফিটেস্ট যে নেচার যাকে সিলেক্ট করে দেবে সেই বেঁচে থাকবে, এবং সে বেঁচে থেকে তার মধ্যে র্যান্ডাম মিটিং করে দিয়ে সে নতুন অর্গানিজম, নতুন স্পিসিস তৈরি করবে। এটাকে উনি ন্যাচারাল সিলেকশন বলেছিলেন। তার 3টে থিওরি খুব ইম্পর্টেন্ট, অনেক তো উনি বলেছিলেন, বাট থিওরি আকারে, লাইন আকারে মনে রেখো। একটা কমন অ্যানসেস্টর থাকবে, নাম্বার 2 নেচার সাপোর্ট দ্য ফিটেস্ট, যে নেচার তাকেই সাপোর্ট করবে যে ফিট থাকবে। নেচারের এই যে কন্টিনিউয়াস আমাদের ক্যালামিটিস হবে, আক্রমণ করবে, নেচার তাকে মেরে দেবার, তাকে এক্সটিংক্ট করে দেবার, তার মধ্যে যার মধ্যে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেই বেঁচে থাকবে, ভ্যারিয়েশন থাকবে, ভ্যারিয়েশনের যে পাওয়ারটা থাকবে সেটাতে বেঁচে থাকবে। আর লাস্টলি এই পার্টটা যেহেতু নেচার রোল প্লে করে তাই বলেছেন ন্যাচারাল সিলেকশন। তাহলে ইন্টারনাল, এই জায়গায় ল্যামার্কের সঙ্গে পার্থক্য গেল। ল্যামার্ক বলেছিলেন ইন্টারনাল পাওয়ার থাকে, ডারউইন বলেছেন না, নেচার সিলেক্ট করে দেবে অর্গানিজমকে। উনি জিরাফের সঙ্গে ল্যামার্কের জিরাফ গ্র্যাজুয়ালি গ্রো করেছে, ডারউইনের জিরাফ, এটা কিন্তু থিওরি পার্থক্য বলছি। ডারউইন বলেছিলেন যে এমন একটা এনভায়রনমেন্ট ছিল যেখানে ছোট নেকেরও জিরাফ ছিল, মিডিল নেকেরও জিরাফ ছিল, লং নেকেরও জিরাফ ছিল, সবাই মিলে একই এনভায়রনমেন্টে ছিল। তার মধ্যে অ্যাকর্ডিং টু সিচুয়েশন, আজকে আমরা স্মল নেকের জিরাফ পাই না, বলেছেন স্মল নেকের জিরাফরা যেহেতু গাছগুলো লম্বা হয়ে গেছে, যে তারা স্মল নেক, তারা গাছগুলোর কাছে পাতা খেতে পারেনি, কিন্তু লং নেকের যে ভ্যারাইটিটা ছিল, ভ্যারাইটি মানে একই জিরাফের অনেক রকম ভার্সন, তার মধ্যে একটা ভার্সন অ্যাডভান্টেজ পেয়ে গেছে। নেচার তাকে বলেছে না বাবা, যে ওর ওই অ্যাডভান্টেজ, তার ক্ষমতাটা বেশি, সেই ক্ষমতায় আজকে যখন সে গাছের পাতাগুলো খেতে শিখলো, সেই বেঁচে থাকলো আর বাকিরা মরে গেল। তার থিওরিতে আজকে তুমি আমি মেলাতে পারি। কিভাবে মেলাতে পারি? দেখো, আজকে তোমরা পড়াশোনা করছো, পড়াশোনা করতে গিয়ে যার মেধা বেশি, যে প্র্যাকটিস করে, ঠিক আছে, সে প্র্যাকটিস কিন্তু তার নেচার থেকে তাকে নিতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে, স্টুডেন্ট এবং স্টুডেন্ট ফাইট করতে হচ্ছে। ইন্টারনাল পাওয়ার প্রায় সকলেরই সমান। তুমি যদি বলে বুদ্ধি, তোমার আমার একজন পাশের বন্ধু সবার সমান, আমাদের ইন্টারনাল পাওয়ার সবার এক, কিন্তু নেচারের টিকে থাকার জন্য আমি আমার মধ্যে যে স্পেশাল, বা তোমার মধ্যে যে স্পেশাল যে গুণটা তুমি তোমার মধ্যে আগে থেকেই ছিল, সেটার জন্য তুমি পাশাপাশি একটা এক্সাম দিয়ে একজন কম নম্বর, একজন বেশি নম্বর, ওই বেশি নম্বরটা গ্র্যাব করছো, বেশি ইন্টেলিজেন্সি গ্র্যাব তোমার আগে থেকেই ছিল, তুমি একটু শান দিয়েছো, একটু তাকে ধারালো করেছো, সেটাকে নিয়ে তুমি গ্রো করে গেছো, সেটাকে নিয়ে তোমার গ্রো হয়ে গেছে, তুমি এগিয়ে গেছো, তুমি অ্যাডভান্স হয়ে গেছো। দেখো, ডারউইনের তত্ত্ব বা থিওরি তোমার উপরে আমার উপরেও প্রযোজ্য হয়। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ফিট হবে, যে আমাদের এনভায়রনমেন্টে টিকে থাকতে, যার ব্রেন বেশি হবে, যে পড়াশোনাটা বেশি করবে, যার পাওয়ারটা সে অন্যের থেকে ভ্যারাইটিতে হাই কোয়ালিটি থাকবে, সেই টিকে যাবে, এবং নেচার তাকে সাপোর্টও করবে, এবং সে সাপোর্ট করলে তার ভালো বিয়ে হবে। এভাবে ভাবো না কেন? তখন সেই মেয়েটিকে, সে দেখতে সুন্দর হতে পারে, সব দিক থেকে সে আরেকজনের তুলনায় বেটার, তাকে ছেড়ে দিলাম নেচারের কাছে, তাকে যদি তাকে বিয়ে করার লোকের অভাব হবে না। যদি থাকতো, যদিও আমরা সেটাকে জোর করে সেটা করি না, নেচার আমাদের ইচ্ছে অনেক কিছুই হতে পারে, একটা মেয়েরও অনেক বিয়ে করার ইচ্ছে হতে, একটা ছেলেরও অনেক বিয়ে করার ইচ্ছে হতে পারে, আমাদের আইন আমাদের বাধা দেয়, বিকজ টু কন্ট্রোল পপুলেশন। কিন্তু যদি সেই পপুলেশন কন্ট্রোল না থাকতে যায়, তাহলে সেই হাই কোয়ালিটির ফিমেলটাকে বেশি বিয়ে করে তার বেশি অর্গানিজম হবে, আর তুলনায় লেস কোয়ালিটিকে যাকে কেউ বিয়ে করতে চাইবে না, তার পপুলেশনটাও কম হবে। ছেলেটার ক্ষেত্রেও তাই হবে, যে গুড লুকিং হবে, যার গুড, তার ভ্যারাইটিটা বেটার হবে, যার সবকিছু পড়াশোনাটা বেটার হবে, তাকেও সেও বেশি ম্যারি করার সুযোগ পাবে, ম্যারি করার সুযোগে বেশি রিপ্রোডিউস করার সুযোগ পাবে, তার সংখ্যাটাও বাড়িয়ে দেবে সে। তাহলে দেখো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য বেটার, ডিসেন্ট উইথ মডিফিকেশন, সে মডিফাই হয়ে যখন বেটার হলো তখনই তার গ্রো হলো।
এইভাবে আমাদের গ্রোয়িং, ডেভেলপমেন্ট সব চলতে থাকে। এটাই হচ্ছে ডারউইনের পস্টুলেটস। চলো আমরা এরপরে পরের অংশ, চলো এখন আমরা শুরু করি আমাদের পরবর্তী অংশ, যেটা ডারউইনিজম নিয়ে পড়াচ্ছিলাম। আমরা এর আগে যেটা দেখেছি যে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ফিলোসফিক জুলজি ল্যামার্কের, এই যে বইগুলো আছে এই বইগুলো নিয়ে তোমাদের দেখিয়েছি এবং জানাচ্ছিলাম। এখন আমরা চলে আসবো আমাদের পরবর্তী টপিকে বা পরবর্তী অংশটায়। লোডশেডিং হয়ে গিয়েছিল, তাই জন্য তোমরা আমার যে ছবিগুলো সেটা একটু হেজি দেখছিলে, কিন্তু লোডশেডিং হয়ে যাওয়া সত্ত্বেও আমি আমার ক্লাস চালিয়ে গিয়েছিলাম। এরপরে আবার আলো টালো এসছে, আলো জ্বালিয়ে নিয়ে আবার তোমাদের সামনে নতুন করে আরেকবার এলাম। আমরা যেটা পড়াচ্ছিলাম দ্য থিওরি অফ এভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন। তোমাদের এই সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু একটু বুঝতে হবে, কারণ ন্যাচারাল সিলেকশন বলতে কি বোঝায়, যে নেচার আমাদেরকে কিভাবে টিকিয়ে রাখতে সাহায্য করছে। ল্যামার্ক বলেছিলেন যে কোন একটা জীবের যে উৎপত্তি বা জীব কি করে সৃষ্টি হয়েছে সেটা তার নিজের ক্ষমতায়, এবং এভলিউশনটাকে জীবের ক্ষমতার সঙ্গে দেখানো হয়েছিল। নেচারের রোল সেখানে বলা হয়েছে, খুব সামান্যভাবে বলা হয়েছে, কিন্তু চার্লস ডারউইন তিনি মূলত ন্যাচারাল সিলেকশনের উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তার যে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন, সেটা আমাদের একটু ভালো করে ডিপলি বুঝতে হবে। অর্থাৎ নেচার কি করে আমাকে, তোমাকে বা আমাদের অর্গানিজমদের সিলেক্ট করছে ফর এভলিউশন অ্যান্ড ফর দেয়ার এক্সিস্টেন্স। তার মানে আজকে তুমি আমি যে এখনো কথা বলছি, টিকে আছি, এর মূল বিষয়বস্তু হলো যে নেচার আমাদেরকে সিলেক্ট করে দিচ্ছে। আমি যদি সিলেক্ট করে উইনার হয়ে যাই তবেই আমি আমার নেচারে থাকতে পারবো। আমি যদি ফেলিওর হই তাহলে আমি এক্সটিংক্ট করে যাব, বা যে কোনো একটা অর্গানিজম তার পুরো একদম স্পিসিস শুদ্ধই সেটা নষ্ট হয়ে যাবে। ডাইনোসরদের ক্ষেত্রেও কিন্তু আমরা ডারউইনের এই থিওরির সাপোর্টে আমরা অনেক প্রুফ পেতেই পারি। তাহলে তার এই যে পুরো ন্যাচারাল সিলেকশন প্রসেসটা যেটা উনি অরিজিন অফ স্পিসিস বইতে লিখেছেন, সেটাকে একটা কনসলিডেট করে ছোট করে তোমাদের সামনে একবার একটু ওভারভিউ দিয়ে রাখছি। ব্যাপারটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ন্যাচারাল সিলেকশন এমনি এমনি আসেনি, তিনি কতগুলো লজিক পরপর সাজিয়ে দিয়ে গেছেন। লজিকগুলো কিন্তু পরপর আসবে। এই লজিকগুলোকে যদি সাজিয়ে দেখা যায় তাহলে তার এই যে ন্যাচারাল সিলেকশনের যে টপিকটা সেটা আমরা ভালো করে বুঝতে পারি। উনি বলেছিলেন প্রডিগ্যালিটি অফ রিপ্রোডাকশন বা ওভার প্রোডাকশন, এটা যে কোনো অর্গানিজমের একটা বেসিক ফর্মুলা। মানে দেখবে তোমাদের কাছে যখন একটা প্ল্যান্ট পোলেন রিলিজ করে তখন থাউজেন্ডস অফ পোলেন রিলিজ করে, বা আমরা হিউম্যান বিং যে স্পার্ম রিলিজ করি সে স্পার্ম কিন্তু একটা দুটো হয় না, ল্যাক্স অ্যান্ড ক্রোর্স অফ স্পার্মস হয়। যদিও ওভাম তোমরা একটাই দেখো, কিন্তু সেই ওভাম যখন প্রোডাকশনের প্রসেসে চলে তখন কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ওভামও থাকে, কিন্তু আস্তে আস্তে সেই ওভাম একটা সিঙ্গেল ওভামে কনভার্ট করে যায়, সেটা আমাদের নেচারই করে দিয়েছে। আবার একটা উদাহরণ তোমরা পাও, যখন ফিশ তাদের এগ পারে, তার এগ পাওয়ার কোনো নির্দিষ্ট রুল নেই বা সীমা নেই, অসীম। প্রত্যেকটা ফিশ এন নাম্বার অফ, হিউজ নাম্বার অফ তারা এগ লে করে, এবং এই যে তাদের এই প্রোডাকশনের রেটটাকে তিনি ডারউইন যাকে ফলো করেছিলেন, মালথা, তার মালথাস তার নাম, মালথাসের আইডিয়া অনুসারে তিনি বলে দিয়েছিলেন রিপ্রোডাকশন হবে সবসময় জিপিতে, জিওমেট্রিক প্রোগ্রেশনে, বাংলায় বলে গুণোত্তর প্রগতি। জিপিতে মাল্টিপ্লাই করবে, 2 × 2 × 2 × 2 দেখতে পাচ্ছ, যেটা আমাদের এই স্ক্রিনেই তোমরা দেখতে পাচ্ছ যে জিওমেট্রিক প্রোগ্রেশনে সেটা বাড়ে। একটা ছোট্ট নাম্বার দিয়ে আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ 1 2 এবার দুটো করে যদি করা যায় 16টা হয়ে যাচ্ছে। কিন্তু এই অর্গানিজমদের বেঁচে থাকতে গেলে আমাদের নেচারের থেকে তাদের ফুড কালেক্ট করতে হবে, কিন্তু অর্গানিজমরা কনজিউমেবল ফুড সেটা বাড়ছে কতটুকু, সেটা কিন্তু বাড়ে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বা এপিতে, যেটাকে বলেছে ফুড ফর অর্গানিজম, এপিতে বাড়ে, সেটা 2 + 2 + 2 + 2, দেখো নাম্বারটা হচ্ছে 8। তাহলে এবং তার সঙ্গে আছে শেল্টার, শেল্টারও কিন্তু অর্গানিজমদের
একটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আর্থের মধ্যেই তাকে শেল্টার নিতে হবে। আর্থের বাইরে গিয়ে শেল্টার, সেটা আমরা এখন চেষ্টা করছি যে আমাদের মুনে বা অন্য কোনো জায়গায় শেল্টার নেওয়া যায় কি না, কিন্তু এখনো পর্যন্ত তো সেরকম শেল্টার হয়নি। আর্থেরই যে সারফেস, আমরা এইটুকু জানি যে সেটা ওশান শেল্টারই হোক বা ল্যান্ডের শেল্টারই হোক, আর্থের মধ্যেও কিন্তু তার একটা নির্দিষ্ট লিমিট আছে, সীমা আছে। তাহলে এই ফ্যাক্টরগুলো যদি একটা অর্গানিজম যারা নিউলি রিপ্রোডিউসড হলো তাদের উপরে অ্যাপ্লাইড হয়, ফুড সেখানে অনেক লেস বা ফুড সেটা অনেক কম। কাজে বুঝতে পেরেছ, জিওমেট্রিক প্রোগ্রেশনে আনলিমিটেড রিপ্রোডাকশন হয়, বাট ফুড অ্যান্ড শেল্টার ইজ লিমিটেড। এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে এভরি স্পিসিস টেন্ড টু প্রডিউস মোর ইন্ডিভিজুয়ালস দ্যাট ক্যান সার্ভাইভ টু ম্যাচিউরিটি, এবং সেটা ম্যাচিউরিটি পর্যন্ত সার্ভাইভ করার টার্গেট তারা করে। কিন্তু যখনই এই ঘটনাটা একটা ডিসপ্যারিটি চলে এলো, লজিক দিয়েছেন ডারউইন, তখন বলছেন তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে। সেই কম্পিটিশনটা ইনসাইড সেম স্পিসিসে হতে পারে, ইন্টার স্পেসিফিক রিলেশনশিপ, আবার ইন্ট্রা স্পেসিফিক রিলেশনশিপে হতে পারে, ডিফারেন্ট স্পিসিসের মধ্যেও হতে পারে। সেম স্পিসিস অ্যান্ড ডিফারেন্ট স্পিসিস দুটোর মধ্যে একটা প্রোডাক্ট, ওদের মধ্যে একটা কম্পিটিশন চলে। কম্পিটিশনের মধ্যে কাউকে তো উইনার হতে হবে। এর অনেক উদাহরণ তোমরা দেখতে পারো। যেমন আমরা যদি আমাদের শার্কের পেটে, শার্ক অনেকগুলো ডিম পারে, তার মধ্যে সবগুলো ডিম থেকেই হ্যাচিং করে প্রায় অনেকগুলো ডিম থেকেই তাদের ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসে, কিন্তু ওখানে তার ভেতরে একটা কম্পিটিশন চলে। সেই কম্পিটিশনের মধ্যে যে শার্কের ছানাটি বা বাচ্চাটি একটু বেশি শক্তিশালী হয়, সে করবে কি, বাকি যে অন্যান্য এগ থেকে যে অফস্প্রিংগুলো বেরিয়েছে তাদেরকে খেয়ে ফেলে, একটা কম্পিটিশন করে, নিজেদের স্পিসিসের সঙ্গে তারা লড়াই করে। এটা তোমরা অনেক অনেক উদাহরণ দেখতে পাবে, অনেক কম্পিটিশন দেখবো। একটা জায়গায় খাবার পড়ে আছে, সেখানে যদি একটা ডগকে দেখি খাবার নিতে এসছে, দেখবে ডগেরা নিজেদের মধ্যে লড়াই করছে টু গেট মোর নিউট্রিশন, মোর ফুড। আবার একই সময় ডগের কিছু বাচ্চাদের আমি দেখেছি, ডগ একবারে অনেকগুলো বাচ্চা দেয়। আমি সেখানে নিজে অবজার্ভ করেছি, দেখেছিলাম যে বাচ্চাটি একটু শক্তিশালী, যার মধ্যে একটু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, সে সবার আগে মায়ের দুধটি খেতে চায়, এবং তার ফলে কিছুদিন পরে দেখা যায় একটি বাচ্চা খুব হাইলি গ্রো করে যায়, আবার আরেকটি বাচ্চা তুলনামূলকভাবে লেস কম্পিটিটিভ থাকে, তার বডিতে ততোধিক শক্তি থাকে না, সে খুব কষ্ট করে মায়ের অল্প একটু দুধ খাবার চেষ্টা করে এবং অল্প একটু দুধ পায়, বাকিরা ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। এই অবস্থায় তাহলে দেখলে যে যার শক্তিটা কম, সে কিন্তু কম ফুড পাচ্ছে, তার নিউট্রিশনটা কম হচ্ছে, এবং সে আস্তে আস্তে করে কম্পিটিশনে থেকে হেরে যাচ্ছে, এবং সেই বাচ্চাটি ম্যাল নিউট্রিশন থেকে সেই বাচ্চাটি অনেক সময় মরেও যায়, আর যে বাচ্চাটি মোর ফুড পাচ্ছে সে বেঁচে যায়। এরকম অনেক 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 উদাহরণ তোমরা একটা একটা করে গাঁটলে দেখতে পাবে। তাহলে এই যে কম্পিটিশনের মধ্যে দেখা যাচ্ছে তাদের মধ্যে এক্সিস্টেন্সের জন্য একটা স্ট্রাগল, তারা স্ট্রাগল করে যাচ্ছে নিজেদের এক্সিস্টেন্সকে বজায় রাখবার জন্য, এটাও ডারউইন বলেছেন। এবং কার মধ্যে বেশি স্ট্রাগল আসছে, কে বেশি পরিমাণে উইনার হবে, যার মধ্যে স্পেশাল কিছু কোয়ালিটি, গুণ থাকবে। তাহলে সেম স্পিসিসের মধ্যে একজনের মধ্যে একটা স্পেশাল কোয়ালিটি আছে, আরেকজনের মধ্যে নেই। এই যে একই স্পিসিসের মধ্যে এই যে লিটল বিট অফ ডিফারেন্স, অল্প ডিফারেন্স, কিন্তু এই ডিফারেন্সটাকেই ডারউইন বলছেন ভ্যারিয়েশন। সো এখানে ভ্যারিয়েশনটা আসছে, কারণ ভ্যারিয়েশনটা আমাদের ন্যাচারাল, আমাদের অর্গানিজমদের ওয়ার্ল্ডের মধ্যে একটা কমন থিং। ভ্যারিয়েশনকে সেম স্পিসিসের মধ্যে থাকা ছোট ছোট ডিফারেন্স। ভ্যারিয়েশন বিষয়টাকে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো আমরা বাংলায় কথা বলি, সকলেরই ল্যাঙ্গুয়েজ বাংলা, এবার কেউ বাংলায় একটু বাংলাদেশি টোন থাকবে, কারোর বাংলায় আবার আমাদের আলিপুরদুয়ারের একটা টোন থাকবে, কারোর মধ্যে অসমিয়া ভাষার একটা টোন, সবাইকে বাংলা বলছে, সবাই বাংলা। আবার যারা মুর্শিদাবাদে থাকে তারা খেয়েছিস, এসেছিস, কেমন আছিস রে, এই যে তাদের টোনটা বদলে যাচ্ছে। তাহলে একই বাংলা ভাষার মধ্যে এটা ছোট ছোট ভ্যারিয়েশন, বুঝতে পেরেছো? তাহলে এরকম একই স্পিসিসের মধ্যে যে লিটল বিট অফ ডিফারেন্স, যেটা যেই স্পিসিসে থাকে তখন এই ডিফারেন্সটা খুব ভালো করে দেখা যায়। ছোট স্পিসিসের ভেরিয়েশন, সেটা যদি অনেকগুলো অ্যাকুমুলেটেড ভেরিয়েশন হয়ে যায়, সেটা লং একটা ডিফারেন্স হয়ে যেতে পারে। তাহলে এই ভেরিয়েশনের একটা অবস্থান, সেই ভেরিয়েশনের একটা এক্সিস্টেন্স,
সেটাও ডারউইন লক্ষ্য করেছেন। এবং সেই ভেরিয়েশনের মধ্যে যে পার্টিকুলার একটা পারপাসের জন্য পার্টিকুলার সেই পারপাসে তার মধ্যে একটা মোর অ্যাক্টিভিটি এসছে বা মোর পাওয়ার আসছে, আমরা এগুলি গ্যালাপাগোস আইল্যান্ড নিয়ে তোমাদের আরো অনেকগুলো এক্সাম্পল দেবো, বুঝতে পারবে। ডারউইনিয়ান ফিঞ্চের কথা বলবো, তার আগে এই যে ভেরিয়েশন দেখবো, ভেরিয়েশন সেখানে আরেকটু ভালো করে বলবো। এই ভেরিয়েশন উনি দেখেছিলেন, এই ভেরিয়েশনের জন্যই তিনি বলেছিলেন দ্য ইন্ডিভিজুয়ালস অফ এ পপুলেশন হ্যাভ মেনি ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিফার, সেগুলো ডিফার করে, এটাকে উনি বলেছিলেন ভ্যারিয়েশন। এবার যে ভ্যারিয়েশন এসে গেল, একজন স্ট্রাগল করলো এবং যে স্ট্রাগল করে উইনার হলো, কিভাবে উইনার হলো? নেচারের সঙ্গে ফাইট করতে গিয়ে। এই ফাইট যেমন তার নিজের স্পিসিসের সঙ্গে, আবার ফাইট এগেইনস্ট আমাদের ন্যাচারাল অ্যাক্টিভিটিস গুলো আছে। এয়ার কে বেশি নিতে পারছে, কে বেশি ল্যান্ড অকুপাই করতে পারছে, এরকম নেচারের সঙ্গে কন্টিনিউয়াসলি একটা স্পিসিস স্ট্রাগল করে যায়। এই স্ট্রাগল করে করে সমস্ত স্ট্রাগলকে একদম কাটিয়ে উঠে যে উইনার হয়ে যাবে তাকেই বলা হবে, নেচার তাকে সিলেক্ট করবে টু গ্রো ইটস নেক্সট স্টেপে যাওয়ার জন্য সিলেক্টেড হবে। তোমরা তো তোমাদের এই যে এক্সামিনেশনও এই ঘটনাটা দেখো, তোমরা যখন ছোটবেলায় পড়েছিলে, যারা একই রকম ছিলে সবাই, আস্তে আস্তে আপার ক্লাসেসে উঠছো, তারা কেউ কেউ সেকশন থেকে ডিফার করে যাচ্ছে, কেউ কেউ আবার সেম সেকশনে আসছে। আবার তোমাদের মধ্যে কোনো কোনো ছাত্রদের ওই এক্সেসিভ একটা কোয়ালিটি, সেটা ব্রেন কোয়ালিটি, তোমাদের স্মার্টনেস কোয়ালিটি, তোমাদের টক জেনারেটিং পাওয়ার কোয়ালিটি, স্পিকিং কোয়ালিটি, হ্যান্ড রাইটিং কোয়ালিটি, এই সমস্ত কোয়ালিটিগুলো থেকে যে ওভারকাম করে সিলেক্টেড হয়ে যাবে, যে উইনার হবে, সে কিন্তু উইনার হতে 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 সে আরো বেশি পরিমাণে অনেক দূর নেক্সট স্টেপে এগিয়ে যাবে। আবার কেউ যদি ওই কোয়ালিটিগুলোর মধ্যে কোনো কোনো কোয়ালিটিতে একটু পিছিয়ে পড়ে, তাদের সেকশন আলাদা হবে, তারা হয়তো এডুকেশন ফিল্ডে একটু অন্য লাইনে চলে যাবে, লাইনটা সে বদলে নেবে। তার মানে সে মরে যাবে তা নয়, লাইনটা বদলে নেবে। যে সেই বদলে যাওয়া লাইনে যদি সে টিকতে না পারে, তখন আস্তে আস্তে সেই কোয়ালিটিগুলো ধীরে ধীরে ডিসকার্ড হয়ে যেতে শুরু করবে। এবার আমরা ধরে নিলাম একজন সিলেক্টেড হয়ে গেল। সিলেকশন বাই মি, সিলেকশন বাই ইউ, নো, সিলেকশন বাই নেচার। সাম ইন্ডিভিজুয়াল সার্ভাইভ লঙ্গার অ্যান্ড রিপ্রোডিউস মোর দ্যান আদার্স ডু, অর্থাৎ অন্য যারা সিলেক্টেড হলো না তাদের তুলনায় যে সিলেক্টেড হলো, আমি আগের দিনে বলেছিলাম যার মধ্যে কোয়ালিটি বেশি থাকে তাকে সবাই রিপ্রোডাকশনের জন্য তাকে এমফাসাইজ করে, এবং সে এমফাসাইজ করার জন্য রিপ্রোডাক্টিভ একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়, অ্যাডভান্টেজ, মোর অ্যাডভান্টেজ। আর যে সিলেক্টেড হয়নি, সে যদি তার অন্য হ্যাবিটেটে চলে যায়, তখন সেখানে গিয়ে তার হ্যাবিটেটকে যদি সে মানিয়ে নিতে পারে, তাহলে তার মধ্যে এভলিউশন চলে আসবে, সে এগিয়ে যাবে। এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার এই যে খাপ খাইয়ে নেওয়া, মানিয়ে নেওয়া বা অ্যাডাপ্টেড হওয়া, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়ালিটি। কারণ আমরা এভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন এরা একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে চলে। অ্যাডাপ্টেশন মানে নেচারের সঙ্গে সে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া। এই যে মানিয়ে নেওয়া, এই যে মানিয়ে চলতে পারা, এই মানিয়ে চলতে পারাটার মধ্যে কিন্তু একটা সাকসেস আছে। তাহলে কোনটা আগে, অ্যাডাপ্টেশন আগে না আমরা বলবো যে এভলিউশন আগে? আমরা কিন্তু বলবো আগে অ্যাডাপ্টেশন। আগে অ্যাডাপ্ট করে নিতে পারলেই একটা জায়গার সঙ্গে, তার নেচারের সঙ্গে বা তার আশেপাশের হ্যাবিটেটের সঙ্গে, তখন সেই স্পিসিসটা তার নেক্সট লেভেলে এভলিউট করে যাবে। আবার সেই লেভেলটা গিয়ে তাকে আবার একটা স্ট্রাগল করতে হচ্ছে, সেখানেও গিয়ে তাকে আবার নেক্সট একটা যে এনভায়রনমেন্টে গেল, সেখানের সঙ্গে তাকে আরেকটা স্ট্রাগল করতে হচ্ছে। আজকে মানুষেরা মনে করো তোমরা পড়াশোনা করে চাকরি পাবে, চাকরি পেলে সবাই কি চাকরি ধরে রাখতে পারে? সেখানেও তাকে স্ট্রাগল করতে হবে, সেটাও তার এনভায়রনমেন্ট, তাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। তাহলে আবার অ্যাডাপ্টেশন আগে হলো, আবার অ্যাডাপ্টেশনে সে যদি একটু বেটার কোয়ালিটির হয়, তখন সে সেখানে টিকে যাবে। আর যদি বেটার কোয়ালিটি না হয়, আমরা আগের দিনে ডিমোশন দেখতাম, এখন ডিমোশন হয় না, কিন্তু তাকে হয়তো অন্য একটা পদে বা অন্য একটা পোস্টে তাকে পাঠিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়, যে সে চাকরি পাওয়ার পরেও ওই কাজটি ভালো করে করতে পারছে না, নেচারের সঙ্গে সে বা তার আশেপাশের সঙ্গে অ্যাডাপ্টেড হতে পারছে না। তাহলে সেখানেও তার একটা সিলেকশন আছে, তার আগে অ্যাডাপ্টেশন পড়বে। তাহলে অ্যাডাপ্টেশন বা অভিযোজন এটাকে বাংলায় বলে। তাহলে অ্যাডাপ্টেশন ইজ অলওয়েজ এভলিউশনের আগে পড়ে। আমরা অনেক চ্যাপ্টারে অ্যাডাপ্টেশনকে পরে পড়ি, কিন্তু পরে না পড়ে অ্যাডাপ্টেশনকে আগেও পড়া যেতে পারে। এভলিউশনটা
তার একটা রেজাল্ট, অ্যাডাপ্টেড হয়ে গেল, সে ইভলভ করে গেল। এইভাবে কিন্তু সিলেকশন হয়। এবং দেখো অ্যাডাপ্টেশনের পয়েন্ট আমরা পরে দিয়েছি, এখানে বলা আছে দ্য traits of those individuals that survive and reproduce will become more common in a population। এবং ওই পপুলেশনের মধ্যে যে ক্যারেক্টারটা সে অ্যাডাপ্ট করেছে, সেই অ্যাডাপ্টেড ক্যারেক্টারটা কিন্তু এখানে এখানে একটা অদ্ভুত ব্যাপার, এখানে ল্যামার্কের সঙ্গে গুলিয়ে ফেলেন। ল্যামার্ক ওইটাকে অর্জিত গুণ বলেছিল, অর্জিত গুণ নয়, নেচার সিলেক্ট করার পরে সে অ্যাডাপ্ট করেছে। কাজে অ্যাডাপ্টেশন ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হতে পারে, ঠিক আছে। অর্থাৎ একটা এনভায়রনমেন্টে সে অ্যাডাপ্ট হয়ে গেল, অর্গানিজমটা অ্যাডাপ্ট হয়ে যাওয়ার পরে সে সিলেক্টেড, আবার সিলেক্টেড হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ অ্যাডাপ্টেশন সিলেকশন, অ্যাডাপ্টেশন সিলেকশন, অ্যাডাপ্টেশন সিলেকশন, অ্যান্ড এটা যদি পরপর নিউ নিউ ক্যারেক্টার অ্যাড হতে থাকবে, তার মধ্যে গুড কোয়ালিটি, নেচারের সঙ্গে ফাইট করবার কোয়ালিটিগুলো যখন যত তাড়াতাড়ি আসতে পারবে, সে তত বেশি এভলিউশন হবে। সে কি করে যাবে, করতে করতে একটা সময় হয়ে যাবে, তার মধ্যে রিপ্রোডাক্টিভ আইসোলেশন চলে আসবে। অর্থাৎ সেম স্পিসিসের মধ্যে যখন ভ্যারিয়েশন পার্টগুলো অনেক বেশি ডিফার করে যাবে, ভ্যারিয়েশনের পার্থক্যটা স্মল পার্থক্য হলে কোনো ব্যাপার না, পার্থক্যটা যদি অনেকটা ডিফার বেশি করে যায়, তখন দুটো স্পিসিস নিজেদের মধ্যে মিটিং আর করে না। কারণ আমরা দেখা যায় আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে মিটিং করার, যে সেম স্পিসিসের মধ্যে মিটিং এর একটা টেন্ডেন্সি দেখা যায়। তোমাদের একটা কাকের উদাহরণ দিয়ে দেবো, করবাস কাক। দুরকম কাক তোমরা আশেপাশে দেখবে, যারা বাংলায় থাকো, বাংলার কাক তো খুব ইম্পর্টেন্ট। এখানে দেখবে একটা কুচকুচে কালো রঙের দাঁড় কাক আছে, আর একটা একই স্পিসিস হিসেবে আরেকটাও কাক, সেটা নেকের রিজিয়নটা একটুখানি অ্যাশ কালারের হয়। দুটো দেখতে প্রায় একরকম, তাদের ফুড হ্যাবিট একরকম, তাদের সব একরকম, কিন্তু এরা নিজেদের মধ্যে মিটিং করে না, বিকজ দে আর ডিফারেন্ট স্পিসিস। তাহলে স্পিসিসের ডেফিনেশনটা এখান থেকে আমরা পেতে পারি। স্পিসিসের ডেফিনেশন এখানেই হবে যখন তারাই সেম স্পিসিস বলবো আমরা, যারা নিজেদের মধ্যে মিটিং করে এবং মিটিং করার ফলে কোনো ফার্টাইল অফস্প্রিং প্রডিউস করে। ফার্টাইল অফস্প্রিংটা কিন্তু ইনফার্টাইল হলে চলবে না, তাকেই আমরা সেম স্পিসিস বলবো। যেমন ঘোড়া এবং গাধা, তোমরা জানো অ্যাস বা ডাঙ্কি, এরা যদি নিজেদের মধ্যে মিটিং করবে কি করবে না, করবে না। কিন্তু মানুষ কি করেছে, এদেরকে জোর করে মিটিং করিয়ে দিয়েছে, কোনোভাবে মিটিং হয়েছে, অফস্প্রিংও প্রডিউস হয়েছে। এদের অফস্প্রিংকে মিউল বলা হয়, বাংলায় খচ্চর বলে। তোমরা পাহাড়ে দেখবে এরা খুব দেখতে পাওয়া যায়। কিন্তু তাহলে এখানে স্পিসিসের ডেফিনেশন অনুযায়ী তাহলে তো দুটো ডিফারেন্ট স্পিসিসের মধ্যে মিটিং করলো, তার ফলে তো প্রডিউসও হলো, কিন্তু যে প্রডিউস হলো সে কিন্তু ফার্টাইল নয়। কারণ এখানে যে ডেফিনেশনটা আমি দিলাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্পিসিস? স্পিসিস হচ্ছে তারাই হু ক্যান মেট বা ইন্টারকোর্স করবে, নিজেদের মধ্যে মিটিং করবে, মিটিং করে তাদের মধ্যে একটা অফস্প্রিংটা প্রডিউস করার ক্ষমতা থাকবে, ফার্টাইল, যেও আবার নেক্সট জেনারেশনে গিয়েও আরেকজনের সঙ্গে যদি সে মিটিং করে আরেকটা সে রিপ্রডিউস করতে পারবে। এই যে সেম স্পিসিসের ঘটনাটা তোমার আমি প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা বলে দিলাম, মনে রাখবে। তাহলে রিপ্রোডাক্টিভ আইসোলেশন মানে একটা ওয়াই বাইফার্কেশন হয়ে যাবে। মানে একটা নিচের থেকে আমরা ফাইলোজেনি যদি দেখি, ফাইলোজেনি কাকে বলে? ওই যে ট্রির মতো দেখতে, কিভাবে যে একটা স্মলার অর্গানিজম থেকে কমপ্লেক্স হতে হতে বাইরে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন এভলিউশনের বইতে দেখতে পাবে। ওই যে ট্রিগুলোর যখন দেখবে কোথাও কোথাও ওয়াই এর মতো এরকম ফাঁকা হয়ে গেছে, কমন আসছিল, ওয়াই এর মতো একটা পয়েন্টে তারা ফাঁকা হয়। কোন পয়েন্টে ফাঁকা হলো? দুটো ফাঁকা করব আমরা, কোন পয়েন্টে? এক্সাক্ট পয়েন্টটা হলো রিপ্রোডাক্টিভ আইসোলেশন। অর্থাৎ নিজেদের মধ্যে যখন তারা আর মিটিং করতে চাইছে না, মিটিং করে না, সে মিটিং করতে না চাওয়ার অনেক কারণ হতে পারে, সেগুলো আমরা পরে এক এক করে আসব। তাদের মধ্যে প্রথম কথা তো তাদের চেহারায় কত ভ্যারিয়েশন আসে, তাদের মধ্যে মাঝখানে বড় একটা ওশান এসে গেল বা হিল এসে গেল, পাহাড়, তার মধ্যে তারা দীর্ঘদিন মিটিং না করতে করতে ওদের একটা অভ্যেসটা নষ্ট হয়ে যায়। পরে যখন মিটিং আরো কন্টিনিউ ভাবে থাকে, তারা যখন রিপ্রোডাক্টিভ আইসোলেটেড হয়ে যায়, তারা এভলিউশনারি পাথওয়েতে দুটো ডিফারেন্ট ওয়ে নিয়ে নেয়, রাস্তা নিয়ে নেয়, তখন তারা আর সেম স্পিসিস থাকে না। এইভাবেই কিন্তু ডিফারেন্ট 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 স্পিসিস হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট কথা বললাম, ওয়াই বাইফার্কেশন আসলে রিপ্রোডাক্টিভ আইসোলেশন। আর রিপ্রোডাক্টিভ আইসোলেশন যদি একবার হয়ে যায়, তাহলে কিন্তু মনে করতে হবে দুটো ডিফারেন্ট স্পিসিস এসে যাওয়ার প্রবণতা আছে। আজকে যে কাক দুটোকে উদাহরণ দিলাম, বুঝতে পারবে তাদের ওই যে ওয়াই এর বাইফার্কেশনটা খুবই শর্টার টাইমে ছিল, যদিও সেটা অনেকদিন আগে আমরা আমাদের
কয়েক পুরুষের জন্মের আগে হয়েছিল। হয়তো এইভাবে যদি একটু পিছিয়ে যাই তখন দেখব যে কাকের যে স্পিসিসেরা এর আগে ছিল তারা নিজেদের মধ্যে একটাই স্পিসিস ছিল, নিজেদের মধ্যে মেটিং করতো, কিন্তু তাদের কোনো কারণে যখন তারা মেটিং আর করছে না, কোনো কারণে, নেচারের কারণে, ন্যাচারাল সিলেকশনের কারণে তারা যখন মিটিং করছে না, তারা ডিফারেন্ট হয়ে গেল, দুটো ভিন্ন ভিন্ন দিকে চলতে শুরু করলো এবং এইভাবে করে বারবার প্রত্যেকটা জিনিসের মধ্যে আরো ব্রাঞ্চ আরো ব্রাঞ্চ আরো ব্রাঞ্চ ব্রাঞ্চ হতে হতে রিপ্রোডাক্টিভ আইসোলেশন হওয়া মানেই ওই ব্রাঞ্চটা ক্রিয়েট হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট কথা বললাম তোমাদের। এইভাবে নতুন নতুন স্পেসিয়েশন হয়ে যায়, ডারউইন এটাকে সাপোর্ট করেছেন। দেখো ওভার প্রোডাকশনের যে ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে, আস্তে আস্তে এদের মধ্যে ভ্যারাইটি দেখতে পাচ্ছ, কারা ডার্ক, কেউ আবার একটু ফেয়ার। ডার্ক আর ফেয়ারের মধ্যে দেখো এটার মধ্যে কেউ কেউ মরে গেল, আবার কয়েকটি ডার্কার এখানে নাম্বারটা মোর, তো ডার্কাররা এখানে অনেক বেশি উইনার হয়ে যাবে আর হোয়াইট আস্তে আস্তে সরে যাবে। এক এক করে অনেক এক্সাম্পল দেব, দেখবে এই যে কলোনি তৈরি হলো সেখানে ডার্কার কলোনি বেড়ে গেল। ঠিক একই রকমের উল্টো করে ভাবতে পারতাম, যদি নেচারের কারণে যদি এই যে ফেয়ার কালারের যে ল্যাম্প বা এই যে অথবা যে ডিয়ারগুলো দেখছি সেগুলো যদি ফেয়াররা বেশি সংখ্যা বেশি নাম্বারে থাকতো তাহলে তারা উইনার হয়ে যেত, রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজ পেত এবং তাদের নাম্বারটা বাড়তো এবং এই নাম্বার বাড়বে এবং তার সঙ্গে সবশেষে যদি আরো বেশি ভ্যারিয়েশন অ্যাকুমুলেট হয়, তাদের মধ্যে যদি মিল আর না থাকে, তারা আলটিমেটলি নতুন স্পিসিসও তৈরি করে দেবে। এই যে দেখো এইভাবে করতে 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 খালি রিপ্রোডাক্টিভ আইসোলেশন হতে 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 গিয়ে আজকের দিনে আমরা দাঁড়িয়ে গেছি। আজকে আমাদের মতোই অনেকটা দেখতে একটা শিম্পাঞ্জি বা ওরাংওটাং। তুমি ভাবো তো শিম্পাঞ্জি আর ওরাংওটাং আমরা ডিফারেন্ট স্পিসিস কেন? তোমাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে তাদের লুক আমাদের লুক আলাদা। লুক আলাদা তো আছেই, কিন্তু যদি আমাদের মধ্যে মিটিং করতে ইচ্ছে না করতো, করে না, আমাদের কি শিম্পাঞ্জির সঙ্গে মিটিং এর ইচ্ছে হয়? হয় না। ডিফারেন্ট স্পিসিস যদিও বা হয়, সেখানে ফার্টাইল অফস্প্রিং তৈরি হবে না। আবার আমরা হিউম্যান বিং এর মধ্যে পার্থক্য অনেক থাকা সত্ত্বেও, ডিফারেন্স অনেক থাকা সত্ত্বেও, আমরা একজন আমাদের এখানে বাঙালি বা ইন্ডিয়ান, তার সঙ্গে যদি একটা নিগ্রো বা কোনো একজন আমেরিকান, তাদের চেহারা অনেকটাই ডিফার করে। পাশাপাশি দাঁড়িয়ে থাকলে অনেক ডিফারেন্স পাবো, অনেক ভ্যারিয়েশন পাবো, কিন্তু তাও আমরা সেম স্পিসিস, বিকজ আমাদের যে মেটিং টেন্ডেন্সি এবং আছে, এবং যদি মেটিং পসিবল হয় তখন সেখান থেকে আমাদের কিন্তু আমরা ফার্টাইল অফস্প্রিং প্রডিউস করতে পারবে। এবং এখানেই দেখবে নিগ্রো, ব্ল্যাক নিগ্রোর সঙ্গে যদি হোয়াইট আমেরিকান বা জার্মানি তাদের ম্যারেজ হয়, তার থেকে যে অফস্প্রিং বেরোয় তাদেরকে মিউল্যাটো বলে। ইন্টারমিডিয়েট ক্যারেক্টারিস্টিক্স আমরা পাই, মেটিংটা হচ্ছে সেম স্পিসিস।